2016 সালের জুলাই মাসের ওই সময়টা ঢাকার জন্য একটা অন্যরকম ভয়াবহতা স্মৃতি নিয়ে আসে, তাই না? হ্যাঁ, একদম। বিশেষ করে গুলশানের মতো একটা এলাকা। ঠিক, গুলশান মানে তো তখন একটা অভিজাত, ভীষণ সুরক্ষিত জায়গা বলেই সবাই জানত। কত দূতাবাস, বিদেশিদের বাস। সেখানেই কিনা হোলি আর্টিসেন বেকারি, যেটা বেশ জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, ওই ক্যাফেতেই ঘটল সেই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা। একটা সুন্দর সন্ধ্যা নিমেষেই একটা দুঃস্বপ্নে পাল্টে গেল। আর সেই রাতের ঘটনাটা শুধু বাংলাদেশকে না, আসলে পুরো বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। আজ আমরা কারেক্ট ওই হোলি আর্টিসান বেকারির জিম্মি সংকট আর হামলার ঘটনাটা নিয়েই কথা বলতে বসেছি। হ্যাঁ, আমাদের কাছে থাকা তখনকার কিছু রিপোর্ট, কিছু প্রত্যক্ষদর্শীর কথা, আর পরের দিকে যেসব বিশ্লেষণধর্মী লেখা বেরিয়েছে, সেগুলোর ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব কি ঘটেছিল সেদিন, কেন, আর এর প্রভাবটাই বা কতদূর গড়ালো। আমাদের লক্ষ্য হলো আর কি তথ্যের গভীরে গিয়ে মূল ব্যাপারটা তুলে আনা, ঘটনার বিভিন্ন দিক দেখা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জায়গা আর সময়টা একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ, জায়গাটা ছিল ঢাকার গুলশান ২ নম্বর এলাকার ৭৯ নম্বর রোড, হোলি আর্টিজান বেকারি। বেশ সুন্দর লোকেশনে ছিল, তাই না? লেকের ধারে। একদম স্প্যানিশ ধরনের ক্যাফেটা, পরিবেশটাও খুব মনোরম ছিল। সেজন্যই বোধহয় খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে বিদেশি আর ঢাকার উচ্চবিত্তদের কাছে। আর সময়টা ছিল ২০১৬ সালের ১ জুলাই, শুক্রবার রাত। রমজান মাস চলছিল তখন। হ্যাঁ, রাত থেকে শুরু হয়ে ২ জুলাই সকাল পর্যন্ত চলেছিল ঘটনাটা। অনেকেই হয়তো ইফতার সেরে বা ডিনার করতে গিয়েছিলেন। আচ্ছা, তো এই হামলাটা ঠিক কিভাবে শুরু হয়েছিল? ওই রাতের বর্ণনাটা কেমন পাওয়া যায় সূত্রগুলোতে? সূত্রগুলো বলছে রাত তখন আনুমানিক 8:45টার মতো হবে। ৫ জন তরুণ অস্ত্র হাতে ক্যাফেতে ঢুকে পড়ে। অস্ত্র কি ধরনের অস্ত্র ছিল? তাদের হাতে বেশ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল, গ্রেনেড বা ওই জাতীয় বিস্ফোরক, আর ধারালো অস্ত্রও ছিল, যেমন চাপাতি। ঢুকে পড়েই কি? হ্যাঁ, ঢুকেই তারা কোনো কথা নেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, আর ক্যাফের ভেতরে যারা ছিলেন সবাইকে জিম্মি করে ফেলে। একটা ভয়ানক আতঙ্ক বিশৃঙ্খলা তৈরি হয় মুহূর্তেই। হামলাকারীদের পরিচয় নিয়েও তো পরে অনেক বিতর্ক হয়েছে। আইএসআইএস। হ্যাঁ, আইএসআইএস তো দায় স্বীকার করেছিল খুব দ্রুত, কিন্তু বাংলাদেশ সরকার সবসময় বলেছে যে না, এরা স্থানীয় জঙ্গি গোষ্ঠী। 90 জেএমবি। হ্যাঁ, 90 জেএমবির সদস্য। যদিও তাদের লক্ষ্য যে মূলত বিদেশিরা ছিল, সেটা ঘটনার শুরু থেকেই বেশ স্পষ্ট হয়ে উঠছিল। ভেতরের পরিস্থিতিটা নিশ্চয়ই আরও ভয়ঙ্কর ছিল। অবশ্যই। ভেতরে ঢোকার পর জঙ্গিরা খুব দ্রুতই জিম্মিদের মধ্যে একটা বিভাজন তৈরি করে ফেলে। বিভাজন মানে কিছু বিবরণীতে এরকম পাওয়া যায় যে তারা জিম্মিদের ধর্ম পরিচয় জানতে চাইছিল। কয়েকজনকে কোরআনের আয়াতও পড়তে বলে। ওহ! যারা পেরেছিল, শোনা যায় তাদের কয়েকজনের সাথে নাকি তারা তুলনামূলক ভালো ব্যবহার করে বা পরে ছেড়েও দিয়েছিল। কিন্তু যারা অমুসলিম ছিলেন, বিশেষ করে বিদেশি নাগরিক, তাদের ওপর চরম নির্যাতন চালানো হয়। আল্লাহ! কিছু বিবরণীতে সেই বিভীষিকার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। আর এই অবস্থাটা চলেছিল প্রায় ১২ ঘণ্টা ধরে। ভাবুন একবার, একটা ক্যাফের ভেতরে এতগুলো মানুষ মৃত্যুর মুখে ঘণ্টার পর ঘণ্টা। বাইরের পরিস্থিতি তখন কেমন ছিল? পুলিশ, র্যাব এরা কখন পৌঁছায়? ঘটনার খবর পাওয়ার পরই খুব দ্রুত পুলিশ এবং র্যাবের সদস্যরা সেখানে পৌঁছে যান। তারা ক্যাফের চারপাশ ঘিরে ফেলেন, পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা এতটাই প্রস্তুত আর মরিয়া ছিল যে একদম শুরুর দিকেই তাদের প্রতিরোধ করতে গিয়ে বা ভেতরে ঢোকার চেষ্টা করতে গিয়ে ২ জন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। হ্যাঁ, সহকারী কমিশনার রবিউল করিম আর বনানী থানার ওসি সালাহুদ্দিন খান। ঠিক, এটা ছিল এনোরম্যাক একটা ধাক্কা। তখনই আসলে বোঝা গিয়েছিল পরিস্থিতি কতটা গুরুতর, সাধারণ পুলিশি ব্যবস্থা দিয়ে এর মোকাবেলা করা কতটা কঠিন। তারপরই কি সেনাবাহিনীর ডাক পড়ে? হ্যাঁ, ওই ২ পুলিশ কর্মকর্তার মৃত্যু পরিস্থিতি আরও জটিল করে দেয়। এটা পরিষ্কার হয়ে যায় যে ভেতরে খুবই প্রশিক্ষিত এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত জঙ্গিরা রয়েছে। তখন রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বোঝা যায় যে সাধারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না। একদম। তখনই বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডকে তলব করা হয়। রাতভর তারা প্রস্তুতি নেয়। তারপর ২রা জুলাই ভোরের আলো ফোটার সাথে সাথেই চূড়ান্ত অভিযান শুরু হয়। ওই অভিযানটার নাম ছিল অপারেশন থান্ডারবোল্ট, তাই তো? হ্যাঁ, অপারেশন থান্ডারবোল্ট। আচ্ছা, এই অভিযানটা কেমন ছিল? এর প্রস্তুতি বা পরিচালনা নিয়ে কি তথ্য আছে?
তথ্য বলছে এটা ছিল খুবই সুচিন্তিত, সুপরিকল্পিত এবং দ্রুতগতির একটা অভিযান। সেনাবাহিনীর প্রথম প্যারাকমান্ডো ব্যাটালিয়ন ছিল নেতৃত্বে। সাথে আর কারা ছিল? তাদের সাথে নৌবাহিনীর সোয়াটস ছিল, র্যাব আর পুলিশের স্পেশাল টিমও সহযোগী হিসেবে ছিল। মূল লক্ষ্য ছিল একটাই, যত দ্রুত সম্ভব জঙ্গিদের নিষ্ক্রিয় করা আর জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা। কখন শুরু হয়েছিল অভিযানটা? ভোর আনুমানিক 7:40 দিকে কমান্ডোরা ফাইনাল মুভ করে এবং খুব অল্প সময়ের মধ্যেই সম্ভবত 13 থেকে 20 মিনিটের অপারেশনে তারা ক্যাফের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জঙ্গিদের কি হলো? ভেতরে যে 5 জন জঙ্গি ছিল তারা সবাই এই অভিযানে নিহত হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ততক্ষণে তারা ভেতরের বেশিরভাগ বিদেশি জিম্মিকে হত্যা করে ফেলেছিল। এই হতাহতের সংখ্যাটা শুনলেই মনটা খারাপ হয়ে যায়। মোট কতজন মারা গিয়েছিলেন? সব মিলিয়ে মোট 29 জন। এর মধ্যে 20 জনই ছিলেন জিম্মি। 20 জন জিম্মি? হ্যাঁ, আর তাদের পরিচয়টা দেখলে বোঝা যায় কেন এই ঘটনা আন্তর্জাতিকভাবে এত আলোড়ন তৈরি করেছিল। নিহত জিম্মিদের মধ্যে 9 জনই ছিলেন ইতালির নাগরিক। 9 জন ইতালীয়? 7 জন জাপানি, একজন ভারতীয় নাগরিক ছিলেন তারেশি জৈন, একজন আমেরিকান, তিনি আবার বাংলাদেশি বংশোদ্ভূতও ছিলেন, অবিন্তা কবির, আর 2 জন বাংলাদেশি নাগরিক, ফারাজ আইয়াজ হোসেন আর ইশরাত আকন্দ। এছাড়া তো ওই 2 পুলিশ কর্মকর্তা। হ্যাঁ, শুরুতে নিহত 2 জন পুলিশ কর্মকর্তা, অভিযানে নিহত 5 জন হামলাকারী আর ক্যাফের একজন কর্মী ছিলেন সাইফুল চৌকিদার। তিনি আহত হয়েছিলেন, পরে হাসপাতালে মারা যান। তাহলে সব মিলিয়ে 29 জন। হ্যাঁ, 29 জন। এই যে এতজন বিদেশি নাগরিকের মৃত্যু, এটাই ঘটনাটাকে আর শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় রাখেনি, এটাকে গ্লোবাল জিহাদি নেটওয়ার্কের অংশ হিসেবে দেখার একটা কারণ তৈরি করে দিয়েছিল। ঠিক। আর সেই ধারণাটাকেই তো আইএসআইএস আরও উস্কে দেয় তাদের দায় স্বীকারের মাধ্যমে। একদম। তাদের যে মিডিয়া উইং, আমাক নিউজ এজেন্সি, সেটার মাধ্যমে তারা খুব দ্রুত দায় স্বীকার করে। এমনকি হামলা চলাকালীনই তারা ভেতরের কিছু ভয়ঙ্কর ছবি প্রকাশ করে বলেও শোনা যায়। কিন্তু বাংলাদেশ সরকার তো বরাবরই এটা অস্বীকার করেছে। হ্যাঁ, সরকার সবসময় আইএসআইএসের সরাসরি সম্পৃক্ততার দাবি নাকচ করে এসেছে। সরকারের ভাষ্য ছিল হামলাকারীরা হোম গ্রোন জঙ্গি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা 90 জেএমবির সদস্য, যারা হয়তো আইএসের আদর্শে অনুপ্রাণিত। হ্যাঁ, হয়তো অনুপ্রাণিত, কিন্তু সরাসরি আইএসের নির্দেশে বা পরিচালনায় এই হামলা হয়নি, এটাই ছিল সরকারের অবস্থান। এখানে কিন্তু একটা লক্ষ্য করার মতো বিষয় আছে। কিরকম? এই যে দুটো ভিন্ন বয়ান, একদিকে আইএস তাদের গ্লোবাল ব্র্যান্ডিং ব্যবহার করে বিশ্বজুড়ে একটা আলোড়ন তৈরি করতে চাইছে, অন্যদিকে দেশের সরকার সেই সরাসরি আন্তর্জাতিক সংযোগ অস্বীকার করে এটাকে স্থানীয় সমস্যা হিসেবে দেখাতে চাইছে। এই দুটো ন্যারেটিভের মধ্যে একটা টানাপোড়েন কিন্তু ছিল। কৌশলগত দিক থেকেও তো এটা গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। আইএসআইএসের জন্য এটা ছিল দক্ষিণ এশিয়ায় তাদের শক্তি প্রদর্শনের একটা সুযোগ। আর বাংলাদেশ সরকারের জন্য আইএসআইএসের সরাসরি উপস্থিতি স্বীকার করা মানে দেশের মাটিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেটওয়ার্ক মেনে নেওয়া। এটা বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক মহলে একটা নেতিবাচক বার্তা দিত। তাই তারা স্থানীয় গোষ্ঠীর উপর দায় চাপিয়ে নিজেদের নিয়ন্ত্রণের একটা বার্তা দিতে চেয়েছে। ঠিক। এবং একই সাথে আইএস বিরোধী আন্তর্জাতিক অবস্থানেও নিজেদের ধরে রেখেছে। তদন্তে কি পাওয়া গেছে, হামলাকারীদের প্রোফাইল কি বলছে, এগুলো নিয়ে পরে অনেক বিশ্লেষণ হয়েছে। ঘটনার পর তো নিশ্চয়ই ব্যাপক ধরপাকড়, তদন্ত এসব শুরু হয়েছিল। আইনি ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? হ্যাঁ, এই ঘটনার পর দেশজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান খুব জোরদার করা হয়। হোলি আর্টিজান হামলার সাথে জড়িত বা এর পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে ব্যাপক তদন্ত চলে। বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গি নেতা পরের বিভিন্ন অভিযানে নিহতও হন। আর বিচার প্রক্রিয়াও শুরু হয়েছিল। 2019 সালের নভেম্বরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল একটা রায় দেয়। সেখানে এই হামলার পরিকল্পনা, প্রস্তুতি, সহায়তার অভিযোগে 8 জন আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, 1 জনকে খালাস দেওয়া হয়। 7 জনের মৃত্যুদণ্ড? হ্যাঁ, এটাকে অনেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্রের যে জিরো টলারেন্স নীতি, তারই একটা প্রতিফলন হিসেবে দেখেন। যদিও আপিল প্রক্রিয়া হয়তো এখনো চলছে বা পরবর্তী ধাপে আছে। এবার যদি আমরা একটু এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কথা বলি, এটা তো শুধু একটা বিচ্ছিন্ন হামলা ছিল না, এর প্রভাব তো অনেক গভীরে গিয়েছিল বাংলাদেশে, তাই না? নিঃসন্দেহে এর প্রভাবগুলো ছিল বহুমুখী। প্রথমত, এটা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটা বিরাট ওয়েক আপ কল ছিল।
মানে গুলশানের মতো হাই সিকিউরিটি জোনে এমন একটা হামলা। প্রমাণ করে দিয়েছিল যে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি আছে। একদম। এর ফলে কিন্তু কূটনৈতিক এলাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। সন্ত্রাসবাদ দমনে সরকারের নীতি আরও কঠোর হয়। অ্যান্টি টেরোরিজম ইউনিটের মতো বিশেষায়িত বাহিনী গঠন করা হয়। দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযানও তো জোরদার হয়। হ্যাঁ, নানা নামে জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়। তাতে অনেক সন্দেহভাজন ধরা পড়ে বা নিহত হয়। এটা ছিল নিরাপত্তা সংক্রান্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আর অর্থনৈতিক দিকটা, বিশেষ করে বিদেশি বিনিয়োগ, ট্যুরিজম, এগুলোর ওপর কেমন প্রভাব পড়েছিল? অবশ্যই পড়েছিল। যদি আমরা একটু বৃহত্তর ছবিটা দেখি, এই ঘটনার একটা তাৎক্ষণিক এবং বেশ নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ছিল। অনেক বিদেশি ক্রেতা, বিনিয়োগকারী তাদের বাংলাদেশ সফর বাতিল করেন বা পিছিয়ে দেন। তৈরি পোশাক শিল্পেও তো একটা শঙ্কা তৈরি হয়েছিল। হ্যাঁ, যেটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেখানেও একটা সাময়িক কিন্তু গভীর শঙ্কা তৈরি হয়। কারণ বিদেশি বায়ারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বেশ কিছু দেশ তাদের নাগরিকদের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে, পর্যটন শিল্পেও ভাটা পড়ে। এই ভীতি কাটিয়ে অর্থনীতিকে স্বাভাবিক করতে তো বেশ সময় লেগেছিল নিশ্চয়ই। বেশ কিছুটা সময় লেগেছিল এবং সরকারকে অনেক আস্থা ফেরানোর মতো পদক্ষেপ নিতে হয়েছিল। সামাজিক বা মনস্তাত্ত্বিক প্রভাবগুলো কেমন ছিল? সমাজে কি কোনো পরিবর্তন এসেছিল বা নতুন কোনো আলোচনার জন্ম হয়েছিল এই ঘটনার পর? সামাজিক আর মনস্তাত্ত্বিক প্রভাবটাও ছিল খুব গভীর। প্রথমত, সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে শহরের মধ্যবিত্ত বা উচ্চবিত্তের মধ্যে একটা বিরাট আতঙ্ক তৈরি করেছিল। মানে নিজেদের নিরাপদ ভাবার যে একটা ধারণা ছিল, সেটা ভেঙে গিয়েছিল। দ্বিতীয়ত, এটা দক্ষিণ এশিয়ায় উগ্রপন্থী নেটওয়ার্কের বিস্তার, তাদের সক্ষমতা, এগুলো নিয়ে নতুন করে ভাবনার জন্ম দেয়। বোঝা যায় যে সমস্যাটা শুধু দূরবর্তী কোনো অঞ্চলের নয়, এর শিকড় স্থানীয়ভাবেও ছড়াচ্ছে। আর সবচেয়ে যে বিষয়টা অবাক করেছিল বা চমকে দিয়েছিল অনেককে, সেটা হলো হামলাকারীদের পরিচয়, তাই না? যেটা আপনি আগেও বলছিলেন। ঠিক তাই। এখানেই কিন্তু আকর্ষণীয় এবং একই সাথে ভীষণ উদ্বেগজনক বিষয়টাও হামলাকারীদের সামাজিক আর শিক্ষাগত পটভূমি। কি বেরিয়ে এসেছিল তদন্তে? তদন্তে বেরিয়ে আসে যে ওই 5 তরুণের প্রায় সবাই ছিল সচ্ছল পরিবারের সন্তান। তারা ঢাকার নামকরা ইংরেজি মাধ্যম স্কুল বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল। যেমন নিবুরাস ইসলাম ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, মীর সামেহ মুবাশ্বের স্কলাস্টিকার ছাত্র ছিল, রোহান ইমতিয়াজও ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র ছিল। এই তথ্যটা আমাদের প্রচলিত যে ধারণা যে শুধু গরিব ঘরের বা মাদ্রাসার ছেলেরাই বুঝি জঙ্গিবাদে জড়ায়, একদম ওই সরলীকরণটাকে একটা বিরাট ধাক্কা দিয়েছিল। হোলি আর্টিজেনের হামলাকারীরা দেখালো যে কারণগুলো আরও অনেক জটিল। উচ্চবিত্ত আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণরাও এই চরমপন্থী ভাবধারায় দীক্ষিত হতে পারে। এটা সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। এই বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে প্রচলিত ধারণার বাইরে গিয়ে সচ্ছল শিক্ষিত তরুণরা কেন এই পথে গেল, এটা নিয়ে কি কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ উঠে এসেছে সূত্রগুলোতে? হ্যাঁ, পরবর্তী সময়ে এটা নিয়ে অনেক সমাজতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হয়েছে। কোনো একটা কারণ নেই, বেশ কয়েকটা সম্ভাব্য কারণ উঠে আসে। যেমন তরুণদের মধ্যে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকট, পশ্চিমা সংস্কৃতির প্রতি হয়তো একটা তীব্র বিতৃষ্ণা বা ক্ষোভ, ইন্টারনেটের মাধ্যমে গ্লোবাল জিহাদি আইডিওলজির সহজলভ্যতা এবং সেগুলোর দ্বারা প্রভাবিত হওয়া, আর এক ধরনের অ্যাডভেঞ্চার বা বীরত্ব দেখানোর আকাঙ্ক্ষা, কিংবা কিছু ক্ষেত্রে হয়তো ব্যক্তিগত হতাশা, বিচ্ছিন্নতাবোধ, এগুলো কাজ করতে পারে। তারা হয়তো প্রচলিত সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, এবং তাদের চোখে এই উগ্রপন্থা হয়তো এক ধরনের প্রতিবাদ বা বিপ্লবের পথ হিসেবে ধরা দিয়েছিল। তবে আবারও বলছি, কোনো একক কারণ দিয়ে এটাকে ব্যাখ্যা করা খুব কঠিন। এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের জটিল একটা মিশ্রণ। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো যদি আমরা একবার গুছিয়ে নিই, 2016 সালের জুলাইতে ঢাকার গুলশানের হোলি আর্টিজেন বেকারিতে যে হামলা হয়েছিল, সেটা ছিল একটা নৃশংস সুপরিকল্পিত ঘটনা। বাংলাদেশকে এটা ভীষণভাবে নাড়া দিয়েছিল। হ্যাঁ, 20 জন জিম্মি সহ মোট 29 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই ছিলেন বিদেশি। দায় স্বীকার নিয়ে আইএসআইএস এবং সরকারের ভিন্ন ভিন্ন বক্তব্য ছিল। সরকার স্থানীয় জঙ্গি গোষ্ঠী 90 জিএমবিকে দায়ী করে। আর এর ফলে দেশের নিরাপত্তা নীতিতে বড় ধরনের পরিবর্তন আসে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়,
আর জঙ্গিবাদ নিয়ে সামাজিক ধারণাগুলো বিশেষ করে হামলাকারীদের উচ্চবিত্ত ও শিক্ষিত ব্যাকগ্রাউন্ডের কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে। একদম। আর সবশেষে আমার মনে হয় একটা বিষয় আমাদের আরও গভীরভাবে ভাবার খোরাক যোগায়। সেটা কি? এই যে হোলি আর্টিজানের হামলাকারীরা তথাকথিত মূলধারা বা অভিজাত সমাজ থেকে এসেছিল, এটা শুধু দারিদ্র্য বা শিক্ষার অভাবকে উগ্রবাদের একমাত্র কারণ হিসেবে দেখার সরল ধারণাকেই বাতিল করে দেয় না, বড় সমাজের ভেতরে লুকিয়ে থাকা আরও কোনো সমস্যার দিকে ইঙ্গিত করে। ঠিক। তরুণ প্রজন্মের একটা অংশের মধ্যে এই যে বিচ্ছিন্নতা বোধ, এই হতাশা বা এই চরমপন্থা বেছে নেওয়ার প্রবণতা, এটা কেন তৈরি হচ্ছে? কোনো সামাজিক, রাজনৈতিক বা আদর্শিক শূন্যতা তাদের এই ভয়ঙ্কর পথে টানছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুব জরুরি। হ্যাঁ, এবং তার ভিত্তিতে সমাধান তৈরি করাটা শুধু বাংলাদেশের জন্য নয়, হয়তো বিশ্বজুড়েই ভবিষ্যতের নিরাপত্তা আর সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। এই ঘটনার শিক্ষাটা বোধহয় এখানেই যে সমস্যাটা বহুমাত্রিক, তাই এর সমাধানও হতে হবে বহুমাত্রিক।